আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা। ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেলের। মানুষের ধারণা সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে, মন্তব্য মির্জা ফখরুলের। ব্যাপক সংস্কার প্রয়োজন, অধৈর্য না হবার আহ্বান সাখাওয়াত হোসেনের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতদের। শহীদদের দলীয় পরিচয়ে ভাগ না করার আহ্বান জামাত আমিরের। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার শেষ করা হবে, জানালেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এমনভাবে গণহত্যার বিচার করতে হবে যাতে ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছেন, ট্রাইব্যুনালের জনবল দিয়ে গণহত্যা অভিযুক্ত সবার বিচার সম্ভব নয়, তবে গণহত্যার মূল হোতাদের আগামী 1 বছরের মধ্যে শাস্তি দেওয়া সম্ভব বলেও মনে করেন তিনি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের দ্বিতীয় দিনের সংলাপে অংশ নেন গত 15 বছরের স্বৈরশাসন আমলে গুম হওয়া ভুক্তভোগীরা। গুমের অভিজ্ঞতা বর্ণনার পাশাপাশি বিচার নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। র্যাব বিলুপ্তির পাশাপাশি পুলিশের পোশাক পরিবর্তনের দাবি উঠে আসে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বক্তব্যে। ডিজিএফআই একটা অর্গানাইজেশন হিসাবে এবং তাদের যে তৎপরতা, এটা একটা শ্বেতপত্র প্রকাশ করা দরকার। আমি ইতিমধ্যে বলেছিলাম যে আয়নাঘর নিয়ে বহু পরে র্যাব একটা স্বীকৃতি তারা দিয়েছেন, কিন্তু সমগ্র আয়নাঘর নিয়ে পরিষ্কার একটা শ্বেতপত্র দেশবাসীর সামনে এখন উত্থাপন করাটা এটা অত্যন্ত জরুরি। বিএনপির শান্তিপূর্ণ হরতাল অবরোধের কর্মসূচিতে শুধুমাত্র মিছিল করার কারণে আমাকে ডিবি পুলিশ ধরে নিয়ে যায়। সেখান থেকে ধরে নিয়ে যাওয়ার পরে আমাকে বেলা 2টোর সময় ধরে নিয়ে যায় গুলশান থেকে। ধরে নিয়ে যাওয়ার শুরু থেকে ধরার পরে গাড়িতে উঠানো থেকে শুরু করে আমার প্রতি যে অমানবিক নির্যাতন করা হয় এটা অবর্ণনীয়। রাষ্ট্রচিন্তার সদস্যরা আমি গুম হওয়ার 2 ঘন্টার মধ্যে অন্তত 3টা র্যাব অফিসে গিয়ে তারা এক ধরনের চার্জ করে যে দিদার কোথায়, র্যাব পরিচয় দিদারকে তুলে নেওয়া হয়েছে, কোথায় নেওয়া হয়েছে, এবং স্বভাবতই তারা অস্বীকার করে। সংস্কার না হওয়া পর্যন্ত কোনো কথা নাই। একই কথা কিন্তু আমরা ফেসিবাদের আমলেও শুনেছি, উন্নয়ন আগে। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, বাংলাদেশের সাধারণ মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে যারা হত্যা, গুম এবং নির্যাতন করেছেন তাদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। প্রতিটি গণহত্যার আলামত এবং সাক্ষীর বক্তব্যে এই ঘটনায় জড়িতদের পরিচয় আয়নার মতো স্পষ্ট বলেও মন্তব্য করেন বক্তারা। এই জাতি প্রত্যাশা করে এই বিচার নিয়ে যাতে আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে কোনো ক্যাঙ্গারু কোর্টের তকমা না লাগে, কোনো ফরমাইশি রায়ের তকমা না লাগে। আমাদেরকে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, আমরা সেই দায়িত্ব নৈতিকভাবে আইনগত এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই বিচার প্রক্রিয়া সম্পন্নের দিকে নিয়ে যাব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রধান অভিযুক্তদের মামলা ইনশাআল্লাহ সবার বিচারই প্রায় আগামী 1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারবো বলে আশা করছি এবং আশা করছি সেটা সফলভাবে আমরা করতে পারবো। আলোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের বক্তব্যে উঠে আসে তার অসহায়ত্বের কথা। তবে আগামী বিজয় দিবসে গণহত্যায় জড়িতদের বিচার সম্পন্ন করার প্রতিশ্রুতিও দেন তিনি। সবাই হচ্ছে নিজেদের দাবি, ব্যক্তিগত দাবি। মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত ইয়ে, এসেই সবিস্তারে বলা শুরু করে আমি এই আমলে বঞ্চিত হয়েছি, এবং কত রকম যে বঞ্চিত। আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয় আমিও বঞ্চিত। কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই অগাস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিরিয়ার হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলেও ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। সংলাপে 5 আগস্টের পর আওয়ামী লীগ নেতাদের পালিয়ে যাওয়া এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গ উঠলেও এই বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের প্রশ্ন করার পরামর্শ দেন ডক্টর আসিফ নজরুল। কিন্তু আমাদের চেষ্টার কোনো ঘাটতি নাই। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কারের দোহাই দিয়ে নির্বাচন আটকে রাখা যাবে না। বিএনপি সংস্কার চায়, তবে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকুক তা চায় না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে জাগপার আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নিত্যপণ্যের দাম বেড়ে গেলেও অন্তর্বর্তী সরকার সেগুলোর দিকে নজর না দিয়ে রাজনৈতিক দলগুলোর সমালোচনায় ব্যস্ত বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। রিপোর্ট শুভ মাহফুজের। শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা। সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান অভিযোগ করেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। তাদের ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। পলাতক স্বৈরাচার আজকে প্রতিবেশী দেশে বসে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। আজকে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এই পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে একটি নির্বাচন দেবে এবং এই নির্বাচন আদায় করবে। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের ধীরগতির সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সংস্কার চলমান প্রক্রিয়া। 2016 সালেই বেগম খালেদা জিয়া ভিশন 2030 নামে সংস্কারের রূপরেখা দিয়েছিলেন। আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই, একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির যে ক্ষমতা, সেই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। একই ব্যক্তিকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া যাবে না। একই ব্যক্তি পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটাও কিন্তু 2016তেই ওই ভিশন 2030-তে দেওয়া হয়েছিল। নিত্যপণ্যের বাজারে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। অন্তর্বর্তী সরকার সেগুলো নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নিচ্ছে না বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। চাল, ডাল, তেল, লবণ, ডিম, মাছ, মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই, কোনো কমানোর দিকেও তারা কাজ করছে না। কিছু বলে যায় এত তাড়াতাড়ি তো সব সম্ভব না। আরে আমরা যার সঙ্গে আমরা তো উদ্যোগটা দেখতে চাই, কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থ পাচারকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, পলিটিক্যাল পার্টি অ্যাক্ট জরুরি। ব্যাপক সংস্কারের প্রয়োজন জানিয়ে তিনি ধৈর্য ধরার আহ্বান জানান। উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনা একটি প্রক্রিয়া মাত্র এবং তা শুরু হয়েছে। এদিকে সংস্কার প্রশ্নে বিএনপি নেতারা বলেছেন, অভিযোগ না করে পরস্পরকে সহায়তা করুন। যে সুযোগ এসেছে তা যেন হারিয়ে না যায়। আহমেদ সরারের রিপোর্ট। আওয়ামী সরকারের পতনের পর নির্বাচন আগে না সংস্কার আগে, এই বিষয়টি যখন বারবার আলোচনায়, সে সময় বিষয়গুলো নিয়ে সংলাপের আয়োজন করে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ। সংলাপের চতুর্থ সেশনে শনিবার সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ে আলোচনা অংশ নেন বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা। আলোচনায় বিশিষ্টজনেরা বলেন, নিজেদের মধ্যে ভিন্নমত থাকবে, আলোচনার মধ্য দিয়েই আসলটা বেরিয়ে আসবে। সংবিধানে যে সংস্কারের কথা উঠেছে সেটা তো 1 নম্বরের কাজ তৈরি হয়। কেন? বাংলাদেশে যে সংবিধান এই মুহূর্তে বিদ্যমান আছে তা অন্তর্গতভাবে অগণতান্ত্রিক। আমার 100টা প্রস্তাব আছে, ওদের 110টা প্রস্তাব আছে, বিএনপির 50টা প্রস্তাব আছে। অলরেডি আমরা প্রত্যেকে প্রস্তাবগুলি দিছি। ওই প্রস্তাবগুলি থেকে নির্বাচন সংবিধান সংস্কার কমিশন কিংবা সরকার আলাপ আলোচনা করে কমন মিনিমাম বের করতে পারে। এই কমন মিনিমাম হইতে পারে সংস্কারের ফ্রেমওয়ার্ক, সংস্কারের রূপরেখা। আরে সংস্কারটা দেওয়ার আগে সব জায়গায় একটা অসন্তোষ শুরু হয়ে গেছে। প্রশাসনের সংস্কারটা কোনো বের হয় নাই। আপনারা যখনই সংস্কার কমিশনের রিপোর্ট দেওয়া শুরু করবেন, প্রত্যেকেই তাকে বলবে মানি না, মানবো না। আমরা কি আবার সেই আন্দোলনে চলে যাব? আলোচনায় বিএনপির নেতা নজরুল ইসলাম খান বলেন, সংস্কার কমিশনগুলো কাজ করছে, তাদেরকে বিএনপির অবস্থান জানানো হয়েছে। এদেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে চেষ্টা করেছি জনগণের পক্ষে থাকার, কিন্তু কি হয়েছে? বারবার হেরে গেছি, হারতে হারতে জিতেছি, আবার জিতেও হেরেছি। এটি একটি ইতিহাস আমাদের। অভিযোগ করার কিছু নাই। আমরা চলুন বরঞ্চ চেষ্টা করি পরস্পরকে সহযোগিতা করার। কেউই এত শক্তিমান না যিনি একাই পারবেন সবকিছু করতে।
সেটা বড় রাজনৈতিক দল হোক, বড় সামাজিক সংগঠন হোক, এমনকি সরকার। উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন 2007 সালেও কিছু সংস্কার করা হয়েছিল, সেগুলো আর রাজনৈতিক সরকার চলমান রাখেনি। এবারও যদি সংস্কার না করা যায় তাহলে যারা আত্মত্যাগ করেছে তারা ক্ষমা করবে না। তো আমার মনে হয় যে পলিটিক্যাল পার্টি একটা খুব জরুরি, সেটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের প্রয়োজন হবে না, এটা যে কোনো জায়গায় হতে পারে। আমি মনে করি ম্যাসিভ সংস্কারের প্রয়োজন আছে আমাদের ইলেকশন আইন। অধৈর্য হওয়ার কিছু নেই, একটু ধৈর্য ধরতে হবে, বিকজ উই আর ইন ডিফিকাল্ট সিচুয়েশন। শুধু ইলেকশন আইন পরিবর্তন করলে হবে না, পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল কালচার হ্যাজ টু বি চেঞ্জড। আর আপনারা যারা আসবেন তারাও কিন্তু দে উইল গো থ্রু বিগ চ্যালেঞ্জ, very big challenge. It challenge not only internal, the biggest challenge is coming from external sources. পঞ্চম ও শেষ সেশনে ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের স্বার্থ ও নিরাপত্তা নিয়ে আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ চায় মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠিত হোক। 100% চলে গেছে তাদের বর্ডারে, কারণ শেষ দুটো যে তাদের স্ট্রং হোল্ড ছিল সেগুলি থেকে তারা বিতাড়িত হয়েছে। তাদের হেডকোয়ার্টার যেটা সেটাও আরাকান আর্মি দখলে চলে গেছে। আমাদের স্বার্থ হচ্ছে মিয়ানমারের শান্তি প্রতিষ্ঠিত হোক। আমি আশা করছি না যে আগামী 2 মাস 6 মাসের মধ্যে আমি কাউকে ফেরত পাঠাতে পারবো, কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হলে তাদেরকে অবশ্যই ফেরতের ব্যবস্থা করতে হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেন, দেশের জিওপলিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমার সিচুয়েশন, আরাকান আর্মি, মিয়ানমার গভর্নমেন্ট, ওদিকে ভারত, চিটাগং হিল ট্র্যাক্টস নিয়ে, ইটস এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। আমাদেরকে মিয়ানমার ওই অঞ্চলের চট্টগ্রাম হিল ট্র্যাক্টস দিয়ে ওই অঞ্চলকে নিয়ে আমাদেরকে নতুন করে ভাবতে হবে, আমাদের পলিসি রিভিউ করতে হবে। আলোচকরা বলেন, দেশের পররাষ্ট্রনীতি নিরাপত্তার নামে নতজানু হয়ে থাকবে না মাথা উঁচু করে দাঁড়ানোর নীতি অবলম্বন করবে, তা ঠিক করার সময় এসেছে এখন। সেটিকে কাজে লাগাতে হবে তার নিজের গদি রক্ষার স্বার্থে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জুলাই আগস্ট অভ্যুত্থানে আহতরা। এছাড়া উন্নত চিকিৎসা সেবা না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের উপর ক্ষোভ প্রকাশ করেন তারা। এ সময় গণ অভ্যুত্থানের শহীদদের দলীয় পরিচয় ভাগ না করতে আহ্বান জানান জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিস্তারিত নবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। উত্তাল জুলাই আগস্ট, ফেসিবাদের বিরুদ্ধে রাস্তায় বিক্ষুব্ধ ছাত্র জনতার স্রোত ঠেকাতে নির্বিচারে গুলিবর্ষণ করে পুলিশ আর আওয়ামী সন্ত্রাসীরা। তবে মৃত্যু ভয়ে পিছু হটেনি ছাত্র জনতা। তাদের এই আত্মত্যাগ আর অদম্য সাহসের কাছেই 5ই আগস্ট পতন ঘটে স্বৈরাচার সরকারের। শনিবার রাজধানীর একটি হোটেলে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত প্রেরণার গণ অভ্যুত্থান 24 অনুষ্ঠানে সেই সব দিনগুলোর স্মৃতিচারণ করেন অভ্যুত্থানে আহত ও পঙ্গুত্ব বরণকারীরা। তোর আমি তুলি করে আর গুলি করেন না, পরে একটা পুলিশ সাইডের থেকে সইরা যায়, আমার এই চোখে গুলি করে। আমি কয়জনকে সরাইলাম, আর একটা লোক সরাইতে যে আমার ডাইন পাও দিয়ে গুলি ঢুইকা বাম পায়ে যে গুলি আটকে গেছে। এ সময় আহতদের পক্ষ থেকে সরকারের কাছে উন্নত চিকিৎসা, পুনর্বাসন ও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানানো হয়। আদৌ পর্যন্ত আমি 1 টাকা কারো পাইনি সহযোগিতা, এই প্রথম আমার কাগজপত্র নিয়েছে। আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, সুন্দরভাবে চলতে পারি, আমরা যেন ফ্যামিলির বোঝা না হইতে পারি। যারা আহত হয়েছে, যাদের পুনর্বাসনের ব্যবস্থা করা যায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করুন, এবং কি যারা এখনো উন্নত চিকিৎসা পায়নি তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন। আমাদের আহত ভাইরা যাদের আছে তাদের পক্ষ থেকে আমরা সবাই বিচার চাই, এদেরকে দেশে এনে বিচার করা হোক। এতে অংশ নিয়ে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান বলেন, আহতদের চিকিৎসায় গাফিলতি করছে সরকার, আর দলীয় পরিচয়ে শহীদদের ভাগ করতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। মেহেরবানি করে কেউ দলের ভিত্তিতে আমাদের শহীদদেরকে ভাগ করবেন না। আমাদের শহীদরা আমাদের জাতীয় সম্পদ, তারা আমাদের জাতীয় বীর, এবং এইরকম যারা লড়াই করে আহত হয়েছেন তারাও আমাদের জাতীয় বীর। তাদেরকেও কেউ দলীয় ভিত্তিতে ভাগ করবেন না। তাদের প্রতি আমাদের সকলের কর্তব্য, আর আমরা তাদের কাছে সরকার তখন বলেছিল যে আমরা তাদের সমস্ত চিকিৎসা নিশ্চিত করব, দেশে হোক বিদেশে। আমার জানা মতো দেশে কিছু চিকিৎসা দিলে ওইটা পর্যাপ্ত নয়, এবং বিদেশের ব্যাপারে এখনো বড় কিছু সরকার করতে পারে। পরে সভায় উপস্থিত আহতদের খোঁজ খবর নেন আমিরে জামাত। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাদের পাশে থাকারও আশ্বাস দেন তিনি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
সন্ধ্যায় সূর্য ডোবার পর থেকে ভোরবেলা সূর্য ওঠার আগ পর্যন্ত সময়টাতে রাজধানীতে সবচেয়ে বেশি ঘটছে ছিনতাইয়ের ঘটনা। টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেয়ে পৈশাচিক কায়দায় জখমেই বেশি আনন্দ পাচ্ছে ছিনতাইকারীরা, দাবি ভুক্তভোগীদের। এসব ঘটনার পেছনে ছিনতাইকারীদের নেপথ্যের ক্ষমতা আর মানসিক বিকৃতিকেই দায়ী করছেন অপরাধ বিশ্লেষকরা। ইনামুল হাবিবের ক্যামেরায় জিয়া খানের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব। সূর্য ডোবার পরেই রাজধানীতে নেমে পড়ে এইসব কিশোর, যাদের বয়স 20-এর মধ্যে। হাতে ধারালো অস্ত্র, উদ্দেশ্য একটাই, ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়া। কয়েকজন ভুক্তভোগী জানান, ছিনিয়ে নেওয়াটাই তাদের একমাত্র উদ্দেশ্য নয়, পৈশাচিক কায়দায় নির্যাতন চালায় ছিনতাইকারীরা। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বা শুধু ছিনতাই করবে এরকম না, তাদের কাছে জিনিসটা দেখে মনে হলো যে মানে মজা জিনিসটা, যে ওকে একজনকে পাচ্ছি মানে তাকে শুধু ছিনতাই করব বা আমাদের টার্গেট জাস্টকে নিয়ে কেড়ে নিয়ে চলে যাব এরকম না। তাদের কাছে হচ্ছে যে আচ্ছা একটা কোপ দিচ্ছে আরেকটা দিয়ে দেখি, মানে জাস্ট কোপ দিয়ে, মানে কোনো রিজন নেই। এমনকি ছিনতাইয়ের পর ভুক্তভোগীকে সাহায্যের জন্য এগিয়ে আসে না কেউ, এমন অভিযোগও রয়েছে। ওখানকার যে আশেপাশে মানুষেরা ছিল তাদেরকে দেখে মনে হলো যে এই এলাকার এইসব ঘটনার সাথে তারা এতটা ইউজ টু হয়ে গেছে, কয়েকজন জাস্ট দেখছে, ঘাড় ঘুরে তাকাচ্ছে, সামনে দিয়ে চলে গেল। এমনকি ছিনতাইকারী চলে যাওয়ার পরও হচ্ছে আমি আর মাথা থেকে রক্ত পড়ছে, হাত থেকে পুরো গেঞ্জি তখন রক্তে ভিজে গেছে। আমি কয়েকজনকে দাঁড় করানো যে আমাকে জাস্ট একটু হেল্প করেন, জাস্ট তারা আমাদেরকে একবার তাকাচ্ছে, তাকিয়ে দ্রুত চলে যাচ্ছে। ছিনতাইয়ের ঘটনায় বেশ শঙ্কিত নগরবাসী। আসলে এটা শুধু এখানকার না, এটা রাত 9টা মানে মতিঝিলে কিন্তু খুব কম সময়ই এটা এরকম প্রায়ই ঘটে। ওই দিন সন্ধ্যের দিকেই আমি যতটুকু জানি সোনালী ব্যাংকের এক জিএম তার রিটায়ারমেন্টের দিন সে ব্যাংক শেষ করে সে বাসায় যাচ্ছিল, তার কানের রিংটা পর্যন্ত নিয়ে গেছে। আসলে হঠাৎ করে এটা বেড়ে গেছে, যদিও এর আগেও এরকম ঘটতো, কিন্তু ইদানিং এটা ওই জোনে বা সব জায়গায় এই ছিনতাইটা বেড়ে গেছে। সাম্প্রতিক সময়ে ছিনতাইকারীদের কৌশলকে মানসিক বিকৃতি হিসেবে দেখছেন এই অপরাধ বিশ্লেষক। যে সমস্ত ব্যক্তিরা বা ছিনতাইকারীরা মাদকাসক্ত থাকে, সেই সাথে যাদের বিকৃত মানসিকতা ধারণ করেন যারা, এর সাথে আরও যেটা গুরুত্বপূর্ণ, যারা নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে যারা বড় হয়েছে, তারা অন্যকে কিন্তু নির্যাতন করে, আঘাত করে, কষ্ট দিয়ে কিন্তু তার মধ্যে একটা আনন্দ বোধ তৈরি হয়। এই বোধের সাথে যেটা যুক্ত হয়েছে, ছিনতাইকে সে কাজের অংশ মনে করছে। এই সব কিছু মিলে এই বাস্তবতা, আবার এই বাস্তবতার সাথে একজন ছিনতাইকারী তার হাতে যখন অস্ত্র থাকে, সে যখন কাউকে আঘাত করছে অথবা কষ্ট দিচ্ছে বা শারীরিকভাবে আক্রমণ করছে এবং তাকে যে ভয় পাচ্ছে, এটাও তার একটা আনন্দের উৎসে পরিণত হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর না হলে সামনের দিনগুলোতে মানুষের নিরাপত্তা আরও ঝুঁকিতে পড়বে, মন্তব্য সংশ্লিষ্টদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আন্দোলনে ছাত্র জনতার সমর্থনে বিদেশে বিক্ষোভকারী বিপ্লবী প্রবাসীদের অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে গতকাল তুমুল হট্টগোল হয়েছে। দুবাই কনসুলেটের তখনকার কনসাল জেনারেল জামাল হোসেনের কারণে বেশিরভাগ প্রবাসীর গ্রেফতার ও সাজা হয়েছিল বলে অভিযোগ করেন বিপ্লবী প্রবাসীরা। এখনও বহু প্রবাসী বিভিন্ন দেশের কারাগারে মানবেতর জীবনযাপন করছেন, তাদের মুক্ত করার দাবি জানান প্রবাসীরা। এ সময় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আজ প্রবাসীদের 10 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার আশ্বাস দিলে শান্ত হন তারা। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। এই হট্টগোল করা প্রতিটি মানুষ বিদেশের মাটিতে জীবনের ঝুঁকি নিয়ে শেখ হাসিনা সরকারের গণহত্যার প্রতিবাদ করা বিপ্লবী প্রবাসী। রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তখন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বক্তব্য দিচ্ছিলেন। দুবাই কনসুলেটের তখনকার কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের শাস্তির দাবিতে শুরু হয় হট্টগোল। যদি কেউ আপনাদেরকে সাহায্য এবং সেবা দেওয়ার পরিবর্তে যদি কেউ শত্রুতামূলক আচরণ করে থাকে, শুধু তার চাকরির ক্ষেত্রে না, তার আসলে বিচার হওয়া উচিত, সে চাকরি থাকতে পারে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আপনি চিঠি দিচ্ছেন না? আপনি যাকে বললেন যে বিচার হয়নি কেন, আপনারা একটা কংক্রিট কারো কাছে অভিযোগ করছেন, দিয়েছেন? কবে করেছেন? আপনারা প্রবাসী, আপনারা শোনেন,
জুলাই মাসে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করেছিলেন তারা। যাবজ্জীবন সাজাও হয়েছিল। তবে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে আমিরাত সরকার এই প্রবাসীদের সাধারণ ক্ষমা দিলেও এক কাপড়ে ফিরে আসতে হয় বাংলাদেশে। আর এই সাজা ও গ্রেপ্তারের পিছনে দুবাই কনসুলেটের তখনকার কনসাল জেনারেল BM জামাল হোসেনের ভূমিকা ছিল বলে অভিযোগ প্রবাসীদের। BM জামাল কনসাল জেনারেল তিনি দুবাইতে ছিলেন, সে আমাদেরকে ওইখানে ইংলিশ পত্রিকায়, ওইখানে আরবি পত্রিকায় আরব আমিরাতের সরকারের বিরোধিতা বলে উনি এই কথাটা উনি আরবিতে ইংলিশে ট্রান্সলেশন করে দেওয়ার পরে আমাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। ও ওইখানকার কনসার্ন ছিল, ও তথ্য দেওয়াতেই আমাদের উপর ওই দেশের সরকার এত বেশি আমাদের উপর জুলুম নির্যাতন করেন। রাষ্ট্রীয়ভাবে সম্মান দেওয়া হোক, আমরা টাকা চাই না, 50 টাকা দিয়েছে কালকে শেষ। বেশ কিছু সময় ধরে চলে হট্টগোল। মন্ত্রণালয়ের কর্মকর্তা সহ অনেকেই এই প্রবাসীদের শান্ত করার চেষ্টা করেন। ব্যর্থ হন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবও। পরে উপদেষ্টা আসিফ নজরুল আবারও বক্তব্য দিলে শান্ত হন বিক্ষুব্ধ প্রবাসীরা। কথা শুনেন, তারপর যত ইচ্ছা চিল্লাচিল্লি করেন, আমার কথাটা শুনেন। ভাই এদিকে থামান না। আগামীকাল 3টার সময় মন্ত্রণালয় মিটিং হবে, 7 জন আসবেন, ঠিক করে নেন কার কার বিরুদ্ধে কি অভিযোগ আছে, আমি নিজে আপনাদের কথা শুনবো, ঠিক আছে? কালকে বসবো, আবার কেন বলতেছে ভাই? আমি তো বললাম আগামীকাল 3টায় বসবো। এই অনুষ্ঠানে শুধু সংযুক্ত আরব আমিরাতের 186 জনকে 50,000 টাকার অনুদানের চেক দেয়া হয়। কিন্তু এখনো অনেকেই আছেন আমিরাতের কারাগারে। আবার সৌদি আরব সহ অন্যান্য দেশের প্রবাসীদের এই তালিকায় অন্তর্ভুক্তিতেও মন্ত্রণালয়ের ঢিলেঢালা ভাব দেখে ক্ষোভ জানান প্রবাসীরা। আমরা কোনো 50,000 টাকা এগুলো অনুদান চাই না, আমরা চাই আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি। আমরা অবিলম্বে আমাদের পুনর্বাসন করার জন্য আমরা দ্রুত দাবি জানাচ্ছি। আমরা জানি সৌদি আরব আন্দোলন করলে কি হয়, এমিরাত আন্দোলন করলে কি হয়, জানার পরও এই সরকারের এবং কমল ছাত্রছাত্রীদের আবেগের বশবর্তী হয়ে আমরা ওই দেশে আইন বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিলাম। আজকে সেটার খেসারত আমার পুরো পরিবারকে এবং পুরো জাতিকে দিতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত এই প্রবাসীরা জানান তাদের অনেকেই বিদেশের মাটিতে বড় বিনিয়োগ করেছিলেন, কিন্তু কালো তালিকাভুক্ত করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদেরকে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন ক্ষতিগ্রস্ত বিপ্লবী প্রবাসীরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। অবশেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বিএনপির প্রয়াত নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস চৌধুরীর দেহাবশেষ। শনিবার রাতে পরিবারের পক্ষ থেকে হারিস চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে দেহাবশেষ বুঝে নেন। আজ হারিস চৌধুরীর দেহাবশেষ সিলেটের কানাইঘাটে তার প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানা আঙিনায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। এর আগে সিলেটের শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা হবে বলে জানান মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। আইনি লড়াইয়ের পর বাবার দেহাবশেষের সঠিক পরিচয় নিশ্চিত করে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করতে পারছেন জানিয়ে গণ অভ্যুত্থানকারী ছাত্র জনতা এবং অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। 2021 সালের 3 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী মৃত্যুবরণ করেন। সে সময় তার পরিচয় গোপন করে অধ্যাপক মাহমুদুর রহমান নামে সাভারের বিরুলিয়ায় জামিয়া খাতাবুন নবীন মাদ্রাসা প্রাঙ্গণে মরদেহ দাফন করা হয়। গণ অভ্যুত্থানে হাসিনা সরকারের পতন ঘটলে আদালতের আদেশে তার দেহাবশেষ উত্তোলন করে ডিএনএ টেস্টের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয়। যে অন্যায় হয়েছে আমাদের সাথে 15টা বছর, এবং যেভাবে করে একটা মেয়ে বাবার লাশ বুকে নিয়ে পালিয়ে যেতে হয়, এবং যেভাবে করে বাবার লাশ আবার তুলে প্রমাণ করতে হয় যে এটা আমার বাবা। আল্লাহ যেন এইসবের মধ্যে দিয়ে কোনো একমাত্র কলিজার টুকরো মেয়েকে আর না যাওয়ায় বাংলাদেশের এই কলঙ্কিত ইতিহাস যেন একেবারে মুছে যায়। আপনারা সবাই প্রতিজ্ঞা করুন, দোয়া করুন। আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আগামী বিজয় দিবসের আগেই শেষ হবে জুলাই গণহত্যার বিচার, জানালেন আইন উপদেষ্টা। ন্যায় বিচারের আশ্বাস চিফ প্রসিকিউটর ও অ্যাটর্নি জেনারেলের। মানুষের ধারণা সরকার ইচ্ছা করে নির্বাচন বিলম্বিত করছে, মন্তব্য মির্জা ফখরুলের। ব্যাপক সংস্কার প্রয়োজন, অধৈর্য না হবার আহ্বান সাখাওয়াত হোসেনের। শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের, শহীদদের দলীয় পরিচয়ে ভাগ না করার আহ্বান জামাত আমিরের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com, facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।